আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিক্ষিপ্ত সহিংসতার মধ্য দিয়ে শেষ হল চতুর্থ দফার ইউপি নির্বাচন। ভোট সুষ্ঠু ও উৎসব মুখর হয়েছে, দাবি ইসি সচিবের। ইঞ্জিন রুম থেকে লঞ্চে আগুন, জানালো তদন্ত কমিটি। মালিক হামজালাল সহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা। ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা জহিরুল হক হত্যা মামলায় ১৩ জনের ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড। ঘাটারচর কাঁচপুর রুটে নগর পরিবহন চালু। ঢাকা ও আশেপাশের আরও ৪২ রুটে শৃঙ্খল আনার কাজ চলছে, জানালেন ওবায়দুল কাদের। এবং করোনায় আমদানি রপ্তানির অধিকাংশ ব্যবসা চলেছে অনলাইনে। অপব্যবহার করেছেন অনেকেই, প্রতারণার অভিযোগ। সংবাদে এছাড়াও থাকছে দ্রুত গতিতে এগিয়ে চলা দেশের মেগা প্রকল্পগুলো নিয়ে প্রতিবেদন। সহিংসতা ও বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হল চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট চলল চট্টগ্রামের পটিয়া, রাজশাহী, কিশোরগঞ্জ, কক্সবাজার, লালমনিরহাট, কুমিল্লা সহ বেশ কয়েকটি এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এদিকে নির্বাচনী ফলাফল নিয়ে দ্বন্দ্বে সরকারি কাজে বাধা দেয়ায় ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র রিপোর্ট করছেন ফজলে রাব্বি। তৃণমূলের ভোটে সকাল থেকে ছিল উৎসবের আমেজ। শীত উপেক্ষা করে কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। বিশেষ করে নারী ও বয়স্ক ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চতুর্থ দফায় দেশের ১১৮টি উপজেলার ৮৩৮টি ইউনিয়নের প্রায় ১০,০০০ কেন্দ্রে চলে এই ভোট উৎসব। তবে বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনা বাড়ে বিভিন্ন এলাকায়। ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকায় প্রার্থীদের সমর্থকদের মাঝে এবং পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছে অনেকে। চট্টগ্রামের পটিয়া উপজেলার কাইশেষ ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এদিকে পাবনা সদরের চরঘোষপুর প্রাথমিক বিদ্যালয় ও ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও রাজশাহী, কিশোরগঞ্জ, কক্সবাজার, লালমনিরহাট, কুমিল্লা সহ আরও কয়েকটি এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে ফেনীর সোনাগাজীতে প্রার্থীদের ১৩ জন এজেন্টকে আটক করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় বিজিবি। কুমিল্লার ৩টি উপজেলার ২৬টি ইউনিয়নে মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হলেও জগন্নাথপুর ইউনিয়নে শালতপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫টি ককটেল বিস্ফোরিত হয়। এতে আহত হন কয়েকজন। ১৪ গ্রামের চিউড়া ইউনিয়নে সাঙ্গেশ্বর কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়। তবে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, বরিশাল, পিরোজপুর সহ অন্যান্য জেলায় মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় চতুর্থ দফায় ইউপি নির্বাচন। বিভিন্ন কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে খুশি ভোটাররাও। এই দফা নির্বাচনে এরই মধ্যে চেয়ারম্যান পদে ৪৮ জন সহ ৩ পদে ২৯৫ জন নির্বাচিত হয়েছেন বিনা ভোটে। এবার ৩৮টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হয়েছে ইভিএমে এবং বাকি ৮০০ ইউনিয়নে ব্যবহার করা হয় ব্যালট পেপার। ফজলে রাব্বি, এটিএন বাংলা। চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার। তিনি জানান, বিচ্ছিন্ন ঘটনার কারণে কেবল ১৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছে ২৯ জন, আটক করা হয়েছে ৬৩ জনকে, আর অনিয়মের অভিযোগে জরিমানা করা হয় ৫ জনকে। এ দফার ইউপি নির্বাচনে ৭০% ভোট পড়েছে বলেও জানান ইসি সচিব। ধাওয়া পাল্টা দেওয়ার ক্ষেত্রে গিয়ে এই ২৯ জন আহত হয়েছেন এবং এই সংঘর্ষ করতে গিয়ে দেখা গিয়ে আমাদের ল এনফোর্সিং এজেন্সির হাতে ৬৩ জন আটক হয়েছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ জনকে জরিমানা করেছেন। তো সার্বিক বিবেচনায় আমরা বলতে পারি যে একটা সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে ভোটটি অনুষ্ঠিত হয়েছে।
এদিকে কুষ্টিয়ার খোকসা একটি ইউপি নির্বাচন কেন্দ্রে ভোট দিতে না পেরে ফিরে গেছেন কয়েকশো ভোটার। উপজেলার ৫ নম্বর শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর কেন্দ্রে সন্ধ্যা পর্যন্ত ইভিএমে ভোট দেওয়ার অপেক্ষায় ছিলেন ২ শতাধিক নারী, কিন্তু ভোটারদের আঙ্গুলের ছাপ না মেলায় দেখা দেয় জটিলতা। পরে বিকেল ৩:৩০টার দিকে কেন্দ্র পরিদর্শনের পর ত্রুটিপূর্ণ মেশিন সরিয়ে নতুন করে ভোট নেওয়ার ব্যবস্থা করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসার। এরপরও ভোট দিতে পারেননি অনেকে। সারাদিন লাইনে থেকেও ভোট দিতে না পারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, বিষয়টি ঢাকায় জানানো হয়েছে। যারা ভোট দিতে পারেননি জাতীয় পরিচয়পত্র দেখে বিশেষ ক্ষমতা বলে তাদের ভোট নেবেন প্রিজাইডিং অফিসার। ভোট দিতে পারলাম না, আমি 2 বার আলাম, 8টায় আইসি ভোট দিতে পারি নাই। খারাপ অবশ্যই লাগছে, কাজ কাম ফেলা রেখে এনে বসে রয়েছে কি জন্য। ওনাদের ফিঙ্গার গুলো সঠিকভাবে আসছিল না। এনআইডি ডিজি মহোদয় এবং ইভিএম প্রকল্পের পিডি মহোদয়ের সাথে আমরা যোগাযোগ করেছি এবং যারা দিতে পারে নাই তাদের আইডি নম্বরটি আমরা ঢাকায় পাঠিয়ে দিয়েছি। ইঞ্জিন রুম থেকেই ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চ এমভি অভিযান 10-এ আগুন লাগে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। আগুনে হতাহতের ঘটনায় লঞ্চ মালিক হামজালাল শেখ সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নৌ আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম। এদিকে নিখোঁজদের সন্ধানে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। বরিশাল ও বরগুনা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ঝালকাঠি ট্র্যাজেডিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান তোফায়েল ইসলাম বলেন, ইঞ্জিন রুম থেকেই আগুন ছড়িয়ে পড়ে। বরগুনার সার্কিট হাউস মিলনায়তনে লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এর আগে একাধিকবার ঘটনাস্থল ও লঞ্চ পরিদর্শন করে ওই তদন্ত কমিটি। আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে ওই ইঞ্জিন রুমেই ঘটনাটার হয়তো বা, আমি এখনো বলতেছি যে প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ইঞ্জিন রুম থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং পরবর্তীতে আরও কিছু আনুষঙ্গিক ঘটনার কারণে এই অগ্নিকাণ্ডের আরও বিস্তার ঘটেছে এবং প্রাণহানি ঘটেছে। এদিকে আগুনে হতাহতের ঘটনায় এমবি অভিযান 10 লঞ্চের মালিক হামজালাল শেখের বিরুদ্ধে বরগুনা আদালতে মামলা করা হয়েছে। বালিয়াতলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম নাসির বাদী হয়ে বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন। মামলার আইনজীবী সাইফুর রহমান সোহাগ বলেন, লঞ্চে আগুনের ঘটনায় মালিকসহ স্টাফদের গাফিলতি স্পষ্ট, তাই এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করেন আদালত। জালাল শেখকে প্রধান আসামি 20 থেকে 25 জন আসামি অজ্ঞাতনামা করে আমরা মামলাটা নিয়ে এসেছি বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার তিনি সন্তুষ্ট হয়ে তারপরে এজাহারের আদেশ দিয়েছেন। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক বা ন্যায় বিচার এবং দ্রুত এই মামলার আসামি যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জোর দাবি জানাচ্ছি আমরা। ঝালকাঠির সুগন্ধা নদীতে এমবি অভিযান 10 লঞ্চের অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে ঢাকা থেকে যাওয়া মেডিকেল টিমের সদস্যরা চিকিৎসা অব্যাহত রেখেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে বর্তমানে 46 জন দগ্ধ রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে 3 জনকে আইসিইউতে রাখা হয়েছে। উপরের লোকজনগুলিতে দৌড়ে সিঁড়ি দিয়ে নামবে, সামনে বের হবে, ওরকম কোনো সিস্টেম নেই। চারিপাশে কালো ধোঁয়া আর ধোঁয়া, আর লঞ্চে যে ফায়ার সার্ভিসের বোতল থাকে ওগুলি কিচ্ছু নাই। যে রোগীগুলো সবচাইতে বেশি সংখ্যায় আছে এখানে বেশিরভাগই সুপারফিশিয়াল বার্নের রোগীগুলো আছে, বিশেষ করে মুখমণ্ডল, হাত এবং পায়ের তলা যে মেটালিক অবজেক্ট বা যে সারফেসগুলো থাকে জাহাজের, এই সারফেসে যখন তারা দৌড়াদৌড়ি করেছে বা হাঁটা চলাফেরা করেছে ওই সময় তাদের এই অংশগুলো বেশি পড়েছে। এদিকে লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। তবে নতুন কোনো মরদেহ পাওয়া যায়নি। নিখোঁজদের স্বজনদের দাবি, নদীতে লাফিয়ে পড়া অর্ধশতাধিক মানুষ এখনও নিখোঁজ। সুগন্ধা নদীর তীরে তাদের অপেক্ষায় আছেন স্বজনরা। উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয় অনেকে নদীর বিভিন্ন প্রান্তে সন্ধান করছেন। নদীতে ডুবে যাওয়া প্রিয়জনের লাশ নিয়ে যেতে চান স্বজনরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জহিরুল হক হত্যা মামলায় 13 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া 8 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা জহিরুল হক হত্যা মামলার কারাবন্দী 16 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক
আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় 13 জনকে মৃত্যুদণ্ড এবং 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এই মামলার 5 আসামি এখনও পলাতক রয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ নিহতের পরিবার সন্তুষ্ট। একজন সমাজসেবককে হত্যার একটা যেই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা রাষ্ট্রপক্ষ থেকে ন্যায় বিচার পাওয়া দেশের জন্য মঙ্গল। রায়ে আমরা অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট। আমরা চাই এই মামলার রায় দ্রুত কার্যকর হোক। রায়ে অসন্তোষ প্রকাশ করে এর বিরুদ্ধে আপিলের কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। বাদী যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেছেন, দুষ্কৃতিকারী দ্বারা হত্যাকাণ্ডের শিকার একজন ব্যক্তিকে প্রত্যেক দোষী সাক্ষী হিসেবে ঘোষণা করে আদালত থেকে যে রায় নেওয়া যায়, সাক্ষ্য প্রদান করে, সেটার জন্য আমি ক্ষুব্ধ, ব্যথিত, ভারাক্রান্ত। মামলার বিবরণে জানা যায় 2016 সালের 14 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার উত্তর পৌরতলা বাস স্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে জহিরুল হককে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের ছোট ভাই কবির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা 21 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। যানবাহনের শৃঙ্খলা ফেরাতে ঘাটারচর থেকে কাঁচপুর রুটে চালু হলো নগর পরিবহন নামের বিশেষ সার্ভিস। এতে আগে টিকিট কেটে শৃঙ্খলা মেনে বাসে উঠতে হবে যাত্রীদের। সকালে এর উদ্বোধন শেষে ঢাকার 2 মেয়র বলেন, সফল হলে পর্যায়ক্রমে রাজধানীর সব রুটে চালু করা হবে এই সার্ভিস। এমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। বাসের পেছনে ছোটা নয়, বাসই ছুটে আসবে যাত্রীদের কাছে, এমন পরিকল্পনা নিয়ে চালু হলো নগর পরিবহন। প্রথমেই যাত্রী হন ঢাকার 2 মেয়র। গণপরিবহনে নিত্যদিনের ভোগান্তি বন্ধে এই সার্ভিস আশার আলো দেখাবে বলে মনে করেন মেয়ররা। আমরা কিন্তু উঠেছি এই ই টিকেটের মাধ্যমে। সুতরাং আমাদের ঢাকা শহরের পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য আমরা যেই বাস রুট ফ্র্যাঞ্চাইজে ঢাকা নগর পরিবহন যেটা আমরা শুরু করলাম, আমাদের বিশ্বাস যে এতে আমাদের ট্রাফিক জ্যাম সহ আমাদের রোডের যে অ্যাক্সিডেন্ট যেটা হয় এটি অনেক অংশে কমে যাবে। আমরা নিবিড়ভাবে এটা পর্যবেক্ষণ করব, তদারকি করব এবং যেখানে যা ত্রুটি বিচ্যুতি পাব আমরা সেগুলো সংশোধন করে পূর্ণাঙ্গ রূপে আমরা আমাদের যে লক্ষ্য, যে সবগুলো হয়ে গেলে আমাদের একটি কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে এটা পরিচালিত হবে। 50টি বাস নিয়ে পরীক্ষামূলকভাবে চালু করা হলো নগর পরিবহন নামের এই বিশেষ সার্ভিস। গাড়িগুলোর রং যেমন আলাদা, তেমনি আলাদা চালক ও হেলপারের পোশাকও। ভাড়া নিতে হবে বিআরটি এর চার্ট অনুযায়ী। যাত্রী ছাউনি থেকে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে উঠতে হবে এসব বাসে। কাউন্টার ছাড়া বাস থামবে না, যাত্রী নেওয়া যাবে না দাঁড় করিয়ে। নগর পরিবহন চলাচল করবে ঘাটারচর থেকে আজিমপুর গুলিস্তান ফ্লাইওভারের নিচে দিয়ে যাত্রাবাড়ি সাইনবোর্ড হয়ে কাঁচপুর পর্যন্ত। টিকিট ছাড়া উঠতে পারবে না, কিছু কিছু নিয়ম আছে, এগুলি যদি আমরা মানি বা কর্তৃপক্ষরা যদি ওইভাবেই করে তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। বাস যাত্রীদের জন্য সুবিধা হবে এবং যারা চাকরি বাকরি করে তাদের জন্য অনেক হেল্প হবে। এটা তো আমরা অবশ্যই চাই সার্ভিসটা যেন প্রপার ওয়েতে চলে। এটি সফল হলে রাজধানীর অন্যান্য রুটেও এই সার্ভিস চালুর কথা জানায় সিটি কর্পোরেশন। ঢাকায় এর আগেও এমন অনেক সার্ভিস চালু করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত সেগুলো বন্ধ হয়ে গেছে। এবার নগর পরিবহন নামের যে সার্ভিস চালু করা হলো সেটি যাতে কোনো অব্যবস্থাপনা কিংবা চক্রান্তে বন্ধ না হয় সে বিষয়টি নজরদারি করবার দাবি নগরবাসীর। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গণপরিবহন ও সড়কে শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জ অতিক্রম করতে না পারলে উন্নয়নের সুফল ম্লান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা ও আশেপাশের এলাকায় আরও 42টি বাস রুট রেশনালাইজেশন করা হবে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বর্তমানে বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিশ্বমানের দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গণপরিবহন ও সড়কে শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে সরকার এরই মধ্যে নানামুখী পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বিজয়ের মাসে পরিবহনের শৃঙ্খলা ফেরাতে ঢাকার 2 সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে। রাজধানীর দূষণ এবং যানজট নিরসনে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। পরিবহন আর সড়কে যদি শৃঙ্খলা না থাকে এইসব উন্নয়নের সুফল বাংলাদেশের জনগণ পাবে না। আমরা যতই উন্নয়ন করি এইসব উন্নয়নের সাফল্য সুফল যদি জনগণ না পায়
তাহলে সে উন্নয়নের যে অর্থ সেটা ব্যর্থ হয়ে যায়। ঢাকার উপর চাপ কমাতে সিটির বাইরে বাস টার্মিনাল নেয়ার যে উদ্যোগ নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন তা বাস্তবায়নে সড়ক পরিবহন মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে বলে জানান ওবায়দুল কাদের। আপনাদের এই উদ্যোগে যদি কোনো বাধা আসে সে বাধা অতিক্রমে আমি মন্ত্রণালয় থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি। আপনাদের টার্মিনাল স্থাপনের ব্যাপারেও মন্ত্রণালয় পজিটিভলি সাড়া দিয়েছে এবং আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে। এ সময় মন্ত্রী জানান পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, বাস র্যাপিড ট্রানজিট সহ আরও কয়েকটি মেগা প্রকল্পের কাজ আগামী বছরের নির্ধারিত সময়েই শেষ হবে। পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্টদের নিরলসভাবে কাজ করারও আহ্বান জানান ওবায়দুল কাদের। থ্যাংক ইউ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীতে আমদানি রপ্তানির অধিকাংশ ব্যবসা হয়েছে অনলাইনে। এর অপব্যবহার করেছেন অনেকেই। এক ধরনের পণ্য ও সেবার নমুনা অনলাইনে অর্ডার নিয়ে পাঠানো হয়েছে ভিন্ন পণ্য। দিন দিন বাড়ছে এ ধরনের প্রতারণার অভিযোগ। বন্দরগুলোতে পণ্য স্ক্যানিং ও ডিজিটাল ব্যবস্থা জোরদারের তাগিদ দিয়ে বিশ্লেষকরা বলছেন আমদানি রপ্তানি কার্যক্রমে বাড়াতে হবে পর্যবেক্ষণ। শেরফুল আলমের রিপোর্ট। করোনায় প্রায় 2 বছর ধরে ভুগছে বিশ্ব অর্থনীতি। লকডাউন থাকায় গত বছর অনেক দেশেই ভ্রমণ প্রায় বন্ধ ছিল, ফলে আমদানি রপ্তানি অনেকাংশে ব্যাহত হয়। এ সময় পণ্য ও সেবার নমুনা অনলাইনে ছবি পাঠানোর মাধ্যমে বেশিরভাগ আমদানি রপ্তানির সিদ্ধান্ত হতো। তবে নির্দিষ্ট পণ্য বা সেবার অর্ডার নিয়েও অনেকেই তা সরবরাহ করেননি। এইসব অভিযোগের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। প্রতি মাসেই আমাদের কাছে অনেক কমপ্লেইন আসছে বাংলাদেশ এবং চায়নার সাইড থেকে। বাংলাদেশের এন্ডে আছেন তারা একটি বিশেষ ধরনের পণ্যের জন্য এলসি ওপেন করার পরেও তারা যেই ধরনের পণ্য রিসিভ করছেন সেগুলো আসলে যেই মানের পণ্য বা যেই পণ্য তারা অর্ডার করেছিলেন সেই পণ্য নয়। একইভাবে চাইনিজ সাইড থেকেও অনেক ধরনের কমপ্লেইন আমরা পাই। বাংলাদেশের সাইড থেকে পণ্যর কনফার্ম করার পরেও আপনার এই বাংলাদেশে যখন পণ্যগুলো পৌঁছছে তখন সেই পণ্যগুলো আর আপনার সেই কন্টেনার্সগুলো রিলিজ করা হচ্ছে না। এটার ফলে ব্যবসা বাণিজ্য যেভাবে স্মুথলি চলার কথা সেটা অনেক সময় হয় না। তো এইখানে রপ্তানিকারক আমদানিকারকদেরও সচেতনতার একটা ব্যাপার আছে, কাদের সাথে তারা ব্যবসা করবেন না করবেন। ব্যবসায়িক আস্থা ও স্বচ্ছতা বাড়াতে প্রয়োজনীয় অবকাঠামো জোরদারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ডিসপিউটের কমপ্লেইন আসলে রিলেটেড বডিরা আছে, ওনারা সেটা বসেন এবং সেটার একটা দ্রুত সমাধান দেন। আমাদের দেশে আসলে এই ধরনের কোনো সমন্বিত জায়গা নাই যেখানে আমরা এই জিনিসগুলো সমাধান পেতে পারি। সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে, পোর্ট অথরিটি আছে, তাদেরও এখানে তাদের ভূমিকা পালন করতে হবে, যাতে এই ধরনের যে মানের দিক থেকে যে বিচ্যুতি ব্যত্যয় হচ্ছে সেগুলোকে নিরুৎসাহিত করা যায়। ব্যবসায়িক বিরোধ দ্রুত নিষ্পত্তিতে আইনের প্রয়োগ জোরদার করার তাগিদ দিয়েছেন চেম্বার নেতারা। কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীর কারণে দেশের ব্যবসা বাণিজ্যের সুনাম যাতে নষ্ট না হয় সেদিকে নজর দিতে সাহায্যও চান উদ্যোক্তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশের সমুদ্র তলদেশ থেকে জমি উত্তোলনের বিরাট সম্ভাবনার কথা জানিয়ে এই সম্পদকে কাজে লাগানোর কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে নৌ পরিবহন মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু শাশ্বত বাংলার প্রতিরূপ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। বিআইডব্লিউটি এর মনোরম জাহাজ পরিদর্শিতে দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করা হয়। নৌসচিব মেজবাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। 21শে ফেব্রুয়ারি যখন প্রতি বছর বাংলাদেশের নদীগুলো 58টি যে যৌথ নদী আছে সেই নদীগুলো আমাদের দেশে প্রায় 2 বিলিয়ন মেট্রিক টন সিল পরিবহন করে সমুদ্রের তলদেশে সেটা জমা হচ্ছে এবং এতে করে নতুন জমি সমুদ্র থেকে উদ্ধারের একটা বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে অনেক জমি উদ্ধার হয়েছে। আজকে যে ভাষাঞ্চল 7 বছর আগে সেই ভাষাঞ্চল ছিল না। করোনা ভাইরাসে দেশে একদিনে এবার 4 জনের মৃত্যু হলো। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 28,060 জনে। মৃতদের মধ্যে 3 জন নারী ও 1 জন পুরুষ, তার প্রত্যেকেই 60 ঊর্ধ্ব। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে 17,245টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন 268 জন। শনাক্তের হার 1.57 এ সময় সুস্থ হয়েছেন 247 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সহকর্মী ও স্বজনদের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন 21শে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে প্রথম নামাজে জানাজার পর তার প্রতি শেষ শ্রদ্ধা জানান বিশিষ্টজন ও সাংবাদিক সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ সময় তারা জানান, সংবাদকর্মীদের অধিকার আদায় সবার অনুপ্রেরণা হয়ে থাকবেন আপসহীন রিয়াজউদ্দিন। পৈতৃক নিবাস নরসিংদী ও বারিধারায় নিজ বাসভবনে জানাজা শেষে তাকে দাফন করা হয় বনানী কবরস্থানে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। চিরচেনা প্রেস ক্লাবে আসলেন প্রিয় রিয়াজ ভাই, তবে নিথর দেহে। তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স আসার সাথে সাথে প্রেস ক্লাবে এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয়। সেখানে প্রয়াত রিয়াজউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সহকর্মী ও স্বজনদের পাশাপাশি রাজনীতিক ও বিশিষ্টজনেরা জানাজায় অংশ নেন। এ সময় দেশ বরেণ্য এ সাংবাদিকের স্মৃতিচারণ করে তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিকৃত রিয়াজউদ্দিন আহমেদ আমৃত্যু সাংবাদিকদের অধিকারের জন্য লড়াই করেছেন। একটা ফ্যামিলি ছিলাম আমরা, আরেকটা ফ্যামিলি ছিল বাংলাদেশের প্রেস মিডিয়া। রিয়াজ ভাই তার স্পষ্ট রাজনৈতিক অবস্থান ছিল, স্পষ্ট রাজনৈতিক মতাদর্শ ছিল, কিন্তু তিনি পেশাদারিত্বের সঙ্গে রাজনৈতিক মতাদর্শকে কখনো মিলিয়ে ফেলেননি। আমার কাছে উনি একজন গাইড ছিলেন, নির্ভরতার জায়গা ছিলেন। সবার সঙ্গে মিলেমিশে করার যে ওনার একটা স্বভাব সুলভ, ওনার একটা গুণ ছিল, আমরা যেন সেই গুণ আমাদের মধ্যে আনতে পারি। জানাজার পর রিয়াজউদ্দিন আহমেদকে শেষ শ্রদ্ধা জানান সহকর্মী ও সুহৃদরা। দীর্ঘদিন যে প্রেস ক্লাবে নেতৃত্ব দিয়েছেন, সেখানে সব শ্রেণীর সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত হলেন সবার প্রিয় রিয়াজ ভাই। তার এই চলে যাওয়া সাংবাদিকতার জগতে যেমন একটা ক্ষতি হলো, একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনেও একটা বড় ক্ষতি হলো। সাংবাদিকতার প্রতি তার যে দায়িত্ববোধ, সর্বোপরি গণতন্ত্র সমুন্নত রাখার জন্য তার যে ভূমিকা, এটা আমরা চির স্মরণীয় সেই ভূমিকা তিনি পালন করে গেছেন। আমাদের যে কোনো সংকটে আমরা যার সঙ্গে যোগাযোগ করতাম, তিনি আমাদেরকে পরামর্শ দিতেন। আমরা তেমন একজনকে হারিয়েছি। উনি সাহসী, বস্তুনিষ্ঠ কথা বলেছেন, যে কোনো গণতন্ত্রের আন্দোলনে সৎ বুদ্ধি দিয়েছেন। জাতীয় প্রেস ক্লাব থেকে রিয়াজউদ্দিন আহমেদের মরদেহ নেওয়া হয় তার পৈতৃক নিবাস নরসিংদীর মনোহরদীতে। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ঢাকায় তার নিজ বাসভবন বারিধারায় শেষ জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ফিরে দেখা 2021। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দ্রুত গতিতে এগিয়ে চলেছে দেশের মেগা প্রকল্পগুলোর কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদারকিতে সরকারের অগ্রাধিকারমূলক এসব প্রকল্প বাস্তবায়নে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। মেট্রো রেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল সহ কিছু প্রকল্প এখন পুরোপুরি দৃশ্যমান। নতুন বছরে 3টি মেগা প্রকল্প উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে। অন্যান্য প্রকল্পের অগ্রগতিও সন্তোষজনক। দেশের মেগা প্রকল্পের আরও খবর জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম। করোনা সংকট কাটিয়ে পুরোদমে চলছে দেশের মেগা প্রকল্পগুলোর কাজ। আগামী বছরের ডিসেম্বরে বাংলাদেশের প্রথম মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিক চলাচলের পরিকল্পনা নিয়ে প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এছাড়া একই বছরের জুন মাসেই উদ্বোধন করা হবে পদ্মা সেতু। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলের কাজও এগিয়ে চলছে দ্রুত গতিতে। অন্য মেগা প্রকল্পের অগ্রগতিও সন্তোষজনক। তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রো রেল এখন দৃশ্যমান। এর মধ্যে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত সম্পূর্ণ হয়েছে পরীক্ষামূলক চলাচল। 20.10 কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের সার্বিক অগ্রগতি 72%। এর মধ্যে মোট 16টি স্টেশন থাকবে। মেট্রো রেল ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন করতে পারবে। সরকারের সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পগুলোর মধ্যে অন্যতম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। পদ্মা সেতু প্রকল্পের মোট অগ্রগতি প্রায় 89%। সেতুর উপরে গাড়ি চলাচলের উপযুক্ত করতে সড়কের ঢালাই কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। আগেই শেষ হয়েছে সংযোগ সড়ক সহ টোল প্লাজার কাজ। চট্টগ্রাম
চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারের রামু হয়ে ঘুমদুম পর্যন্ত 188 কিলোমিটার রেললাইন নির্মাণের কাজ চলমান রয়েছে। আগামী বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হবে। সরকারের মেগা প্রকল্পগুলোর মধ্যে পায়রা সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্পের মোট অগ্রগতি 83%। 2024 সালের জুন মাসে প্রকল্পের কাজ শতভাগ সম্পূর্ণ হবে। পায়রা থেকে ঢাকামুখী যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কাজও চলছে দ্রুত গতিতে। বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। নির্ধারিত সময় অর্থাৎ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু টানেল চালু হয়ে যাবে বলে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি এর মধ্যে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত গতিতে এগিয়ে চলছে প্রকল্পের অন্যান্য কাজ। কাজ সম্পূর্ণ হলে রূপপুর কেন্দ্রে 2টি ইউনিটে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবার কথা রয়েছে। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতার বাড়িতে বিদ্যুতের হাব গড়ে তোলার মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য শুধু বিদ্যুৎ কেন্দ্র নয়, পুরো এলাকাটিকেই একটি আধুনিক শিল্প এলাকা হিসেবে গড়ে তোলা হবে। 2023 সালের ডিসেম্বরের মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সরকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করছে পদ্মা সেতু রেল লিংক প্রকল্প। প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত কাজ 3টি সেকশনে ভাগ করা হয়েছে। দেশের সব বড় বড় মেগা প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। করোনা মহামারীর কারণে কাজে কিছুটা সমস্যা হলেও এখন সেই সংকট অনেকটাই কাটিয়ে উঠেছে। এই কাজগুলো নির্দিষ্ট সময়ে শেষ হলে দেশবাসী খুব সহজেই সুফল পেতে শুরু করবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আইন করে নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। নতুন ইসি গঠনে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সংলাপ শেষে দলের কার্যকরী সভাপতি আইভি আহমেদ জানান, সহিংসতা নয়, প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের ধারাবাহিকতায় বিকেলে ন্যাপের 7 নেতা বঙ্গভবনে যান। এ সময় রাষ্ট্রপতি আশা করেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের সাথে সমঝোতা স্মারক সই করল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। জোন কার্যালয়ে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মনিরুল মওলার উপস্থিতিতে এই চুক্তি সই হয়। এতে স্বাক্ষর করেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের জেনারেল ম্যানেজার ডক্টর ফজলে ই আকবর চৌধুরী এবং ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর JQM হাবিবুল্লাহ। চুক্তির আওতায় এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে বিশেষ ছাড় পাবেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবার এবং ডেবিট ও খিদমা ক্রেডিট কার্ড হোল্ডাররা। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাব্বির নায়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ভুইয়া, মিয়া মোহাম্মদ বরকতুল্লাহ, ইয়াকুব আলী ও মিফতা উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। গ্রাহকদের শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা দিতে কক্সবাজারে যাত্রা শুরু করল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লিংক রোড শাখা। সদর উপজেলার ঝিলংজায় রেড লিংক সেন্টার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের, চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ কামাল উদ্দিন, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান KBM ইসমাইল চৌধুরী এবং লিংক রোড শাখার ব্যবস্থাপক শামসুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল আয়োজন করা হয়। পার্টেক্স খেলার খবর। করোনা নেগেটিভ হয়ে দলে যোগ দিলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ শ্রীলঙ্কার রঙ্গনা হেরাত। নিউজিল্যান্ডে যাওয়ার সময় বিমানে এক করোনা রোগীর সংস্পর্শে এসে করোনা পজিটিভ হয়েছিলেন তিনি। দীর্ঘদিন আইসোলেশন শেষে করোনা মুক্ত হন হেরাত। মাউন্ট ম্যাঙ্গানুয়ে দলের অনুশীলনে ছিলেন তিনি। বাংলাদেশি ক্রিকেটারদের সাথে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত হেরাত। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের প্রথম টেস্ট শুরু হবে 1 জানুয়ারি, দ্বিতীয় টেস্ট 9 জানুয়ারি। এর আগে 28 ও 29 জানুয়ারি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে মুমিনুলরা।
so happy to be back with the team. At the same time, I had a kind of difficult 2 weeks with that, but I'm so glad to be back with the team, and I'm looking forward to this tour. ফেডারেশন কাপ ফুটবলে পুলিশ এফসির সঙ্গে 1-1 গোলে ড্র করেছে সাইফা স্পোর্টিং ক্লাব। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার শুরু থেকে সমান তালে লড়তে থাকে দুই দল। গোলশূন্য প্রথমার্ধের পর খেলার 53 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সাইফা স্পোর্টিংকে এগিয়ে দেন এমেরি বাইসাঙ্গে। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে পুলিশ এফসিকে সমতায় ফেরান আফগান ফরওয়ার্ড আমিরুদ্দিন শরীফে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ওয়াকওভার পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় মাঠেই আসেনি মুক্তিযোদ্ধা সংসদ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। বিক্ষিপ্ত সহিংসতার মধ্য দিয়ে শেষ হল চতুর্থ দফার ইউপি নির্বাচন। ভোট সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে, দাবি ইসি সচিবের। ইঞ্জিন রুম থেকে লঞ্চে আগুন, জানালো তদন্ত কমিটি। মালিক হামজালাল সহ 8 জনের নামে গ্রেফতারি পরোয়ানা। ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা জহিরুল হক হত্যা মামলায় 13 জনের ফাঁসি, 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড। ঘাটারচর কাঁচপুর রুটে নগর পরিবহন চালু। ঢাকা ও আশেপাশের আরও 42 রুটে শৃঙ্খলা আনার কাজ চলছে, জানালেন ওবায়দুল কাদের। এবং করোনায় আমদানি রপ্তানির অধিকাংশ ব্যবসা চলেছে অনলাইনে। অপব্যবহার করেছেন অনেকেই, প্রতারণার অভিযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।